আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগ এখন কি করবে, আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাই। বেশ কয়েকদিন যাবত আওয়ামী লীগ নিয়ে আসলে কোনো কথা বলি না, কিন্তু কথা বলতে হবে। কারণ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। শুধু তাই নয়, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের প্রগতিবাদী রাজনীতির কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে এক নম্বরে আওয়ামী লীগকেই রাখতে হবে। এই জন্য আওয়ামী লীগ ছাড়া আসলে বাংলাদেশের অতীত ইতিহাস রচনা করাও যেমন সম্ভব হবে না, ঠিক তেমনি বাংলাদেশের ভবিষ্যৎ রচনা, ভবিষ্যৎ ইতিহাস রচনা, ভবিষ্যৎ বিনির্মাণ করাও সম্ভব হবে না। এই জন্য আওয়ামী লীগ নিয়ে কথা বলতেই হবে। আওয়ামী লীগ আসলে কি করবে? আমি প্রথমত যেটি দেখতে চাই যে আওয়ামী লীগ এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলে এসছে 12 ফেব্রুয়ারি, আর 1.5 মাসের মতো আছে। আওয়ামী লীগ এখনো পর্যন্ত যেটি পরিষ্কার যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে সুযোগ পাচ্ছে না, এবং এটি সত্য যে নির্বাচনটি হয়ে যাবে। আমি জোর দিয়ে বলছি নির্বাচনটা হয়ে যাবে, যদি না এই জঙ্গি গোষ্ঠী নিজেরা মারামারি না করে, নিজেদের পরাজয় ঘটছে এটি বুঝতে পেরে নিজেরা মারামারি করে নির্বাচন যদি বানচাল না করে, তাহলে মাস্ট নির্বাচন হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগ কি নির্বাচনটাকে ঠেকিয়ে দিতে পারবে? আপনি কি দেখছেন অনেক বিজ্ঞ লোকজন, অতি আওয়ামী লীগের লোকজন বলেন যে নির্বাচন হবে না, নির্বাচন ঠেকিয়ে দেবে। কে ঠেকিয়ে দেবে? গত 1.5 বছরে আওয়ামী লীগের সেই শক্তি স্ট্রেংথ কিছু দেখেছেন যে আওয়ামী লীগ আগামী 1.5 মাসের মধ্যে ঘুরে দাঁড়িয়ে এই নির্বাচনটাকে ঠেকিয়ে দেবে? অসম্ভব। আমি মনে করি আপনি মিলিয়ে নিন যে অসম্ভব, এই নির্বাচন আওয়ামী লীগ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগের সেই সাংগঠনিক স্ট্রেংথ এই মুহূর্তে এখনো নেই। 1.5 বছরেও আওয়ামী লীগ সাংগঠনিক স্ট্রেংথে ঘুরে ফিরে দাঁড়াতে পারেনি। যাই হোক, নির্বাচনটা হয়ে যাবে। এবং আরেকটি বিষয়, বিদেশি শক্তিকে নির্বাচনটাকে ঠেকিয়ে দিতে পারবে না, সেই লক্ষণও নাই। বিদেশি শক্তি ইতিমধ্যে, এগুলো আসলে তথ্যপাত্র। এই যে অনেকে বলেন যে, এমনও শোনা যায়, অনেকের আলাপ সালাপ সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসে শোনা যায় যে আমি বিশ্বাস করি না যে ভারতের প্রেসক্রিপশনে, ভারতের সাথে নেগোসিয়েশনে এই তারেক রহমান বাংলাদেশে এসছে। আরে ভাই, আপনি বিশ্বাস না করলে কি যায় আসে? আপনি এত বড় বিশ্লেষক, এত বড় কথা বলেন। ভারত স্বয়ং 3 দিন আগে ভারত সরকার, ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর মুখপাত্র রণধীর জয়সওয়াল নিজে সাংবাদিকদের সাথে প্রশ্নের উত্তরে বলেছেন যে তারেক রহমান দেশে ফেরাটা রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ডেভেলপমেন্ট বা নয়া ডেভেলপমেন্ট হিসেবে তারা দেখছেন। এবং শুধু তাই নয়, তারা তারেক রহমান ফেরা পরবর্তী বাংলাদেশের প্রতি তীব্রভাবে নজর রাখছেন। এরপরেও আপনি মনে করবেন না, আপনি যদি মনে না করেন তাতে কিচ্ছু যায় আসে না। যাই হোক, নির্বাচন যে কোনো মূল্যে, আমি একটা কথা বারবারই বলছি যে জঙ্গিরা না ঠেকিয়ে দিলে নির্বাচনটা হয়ে যাবে। কিন্তু নির্বাচনটা হয়ে আওয়ামী লীগ কি আরো ক্ষতিগ্রস্ত হবে? না। আওয়ামী লীগ গত 1.5 বছর যাবত দেশি বিদেশি বিভিন্ন পক্ষ দেখেছে যে আওয়ামী লীগের আসলে স্ট্রেংথটা কি। আওয়ামী লীগের স্ট্রেংথটা 1.5 বছর পরে এসেও যদি আপনি চিন্তা করেন, আওয়ামী লীগের স্ট্রেংথ আসলে 0। এবং এই 0 হবার কারণেই হঠাৎ করে গত মাসখানেরও কম সময়, গত 20 দিনের মধ্যে সিনারিও পাল্টে গেছে। বিশেষ করে বাংলাদেশ অস্থির হতে শুরু করেছে। এই অস্থিরতার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিশ্বের নেতা যদি বলেন ভারত, এই ভারতের নেতৃত্বে আন্তর্জাতিক বিশ্ব চিন্তা করেছে যে এই মুহূর্তেই আওয়ামী লীগের সাথে বা আওয়ামী লীগকে দিয়ে বাংলাদেশকে অন্ততপক্ষে ঠান্ডা করা যাবে না। বাংলাদেশ ঠান্ডা না হলে, বাংলাদেশ অশান্ত হলে ভারত সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হবে। সেই জায়গা থেকে বিএনপির সাথে একটা সংযোগ ঘটেছে। বিএনপির সংযোগে বিএনপি এসছে এবং রাজনীতি করছে, এবং বিএনপি ক্ষমতায়ও যাবে। সেটা শর্ট টার্মের জন্য হলেও ক্ষমতায় যাবে, কিন্তু আওয়ামী লীগ কি বসে থাকবে? না, আওয়ামী লীগ অবশ্যই ঘুরে দাঁড়াবে। এবং বারবার একটা কথা আলোচিত হচ্ছে যে বাংলাদেশে
দুটো দল রাজনীতি করবে, আওয়ামী লীগ এবং বিএনপি। এবং আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর জন্য সত্যিকার অর্থে আওয়ামী লীগ, আমি বলবো এখনো ভুলের মধ্যে আছে। আওয়ামী লীগ একটা আওয়াজ তোলা হয়েছে যে পুরনো নেতৃত্ব বা নতুন নেতৃত্ব তৈরি করা হবে। এমনকি নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কদিন আগে একটা পশ্চিমবঙ্গের বাংলা অনলাইন পোর্টালে এক সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগের তৃণমূল স্তরের কর্মী সমর্থকদের পরামর্শ মেনে তিনি দলে কিছু মৌলিক পরিবর্তন করবেন। তার কথায় বাংলাদেশের সব জায়গা থেকে একটি নতুন প্রজন্মের নেতৃত্ব উঠে আসা দরকার। শুধু ঢাকা অভিজাত মহল নয়, বরং প্রতিটি জেলার এমন কণ্ঠস্বর যারা স্থানীয় বাস্তবতা বোঝে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ নতুন নেতৃত্বের একটা হাওয়া উঠেছে। এই হাওয়া ওঠার বদলতেই যারা হাওয়া উঠিয়েছে তারা খানিকটা সফল বলা যায়, কারণ নেত্রী, আওয়ামী লীগ সভানেত্রী স্বয়ং কথা বলছেন। কিন্তু আসলে কি এই যে নতুন নেতৃত্ব দিয়ে কি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে? আমি এটার সাথে খুব একটা একমত নই। হ্যাঁ, নতুন নেতৃত্ব যুক্ত হতে পারে, পুরনো নেতৃত্ব 80% বা 70% থাকতে হবে, এর সাথে নতুন নেতৃত্ব যুক্ত হতে পারে। কিন্তু তাই বলে পুরনোদেরকে পুরোপুরি বাদ দিয়ে আওয়ামী লীগ অসম্ভব সংগঠিত হতে পারবে না, আবারও মুখ থুবড়ে পড়বে। অতীতে যারা বিতর্কিত হয়েছেন, আজকে পুরো নতুনকে দিয়ে সংগঠিত করতে গিয়ে সেই নতুন যে আবার ওই অতীতের বিতর্কিতদের ভূমিকায় অবতীর্ণ হবে না, এই নিশ্চয়তা কিন্তু দেওয়া যায় না। ইতিমধ্যে অনেক কিছু পরিলক্ষিত হয়েছে। এই যে নতুন নতুন করা হচ্ছে, নতুন একটা হাওয়া উঠেছে, কেন? এই নতুনরাও বিতর্কিত কর্মকাণ্ড করা শুরু করেছে। এই যে অনলাইন প্ল্যাটফর্ম, এই যে এআরটি কি সব, এইসবের মধ্যে ঢুকে এমন সেমন ভূমিকার কথা, এমন আলাপ সালাপের কথা শোনা যায়, এদের দিয়ে হবে না। এদেরকে যদি কেউ বলেন যে এরাই দায়িত্ব নেবে আওয়ামী লীগকে সংগঠিত করার, অসম্ভব। আপনি পুরনো নেতৃত্বকে, যারা চরম বিতর্কিত, তাদেরকে ম্যাক্সিমাম 20-30% বাদ দিতে পারেন। বাদ বাকি কি সবাই খারাপ? সবাই খারাপ না, ম্যাক্সিমাম ভালো। সিচুয়েশনের কারণে হয়তো কিছু খারাপ হয়েছে, খারাপ কাজ করেছে, কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টি থেকে দেখে 70-80% রাখতে হবে। কিছু নেতৃত্ব আছে যারা তাদের নৈতিক মনোবলের কারণে আর কখনো ফিরে আসতে পারবেন না, এতটাই অপরাধ করেছেন। সেই সংখ্যাটা খুব কম, হাতে গোনা অল্প কিছু। আবার কিছু আছে যে তাদেরকে দল থেকে বাদ দিতেই হবে, যে না বাদ। আবার একটা কথা খুব চালু আছে যে আওয়ামী লীগ নেতৃত্ব বিদেশে বসে আছে, তারা কথা বলে না, এ করে না, সে করে না, বিদেশে নিরাপদ আছে, এখানে কর্মীরা মার খাচ্ছে, পড়ে পড়ে মার খাচ্ছে, ধরা খাচ্ছে, সে ইত্যাদি। যারা কথা বলে, আচ্ছা তারা কি সবাইকে ধোয়া তুলসী পাতা? এই যে যাদেরকে আমরা অনলাইনে দেখছি, অনেক বিতর্কিত তো এখনো কথা বলছে। আবার অনেক ভালো মানুষ কথা বলছে না। ভালো মানুষ যিনি কথা বলছেন না, তিনি কি গা বাতিয়ে চলছেন? তাকে অনেক সেফটি সিকিউরিটির কথাও চিন্তা করতে হচ্ছে। অনেক আওয়ামী লীগের ভালো নেতা বিদেশে আছেন, কিন্তু তিনি একাই গেছেন, তার স্ত্রী পুত্র সন্তানরা দেশে আছেন। এই স্ত্রী পুত্র সন্তানদের নিরাপত্তার আমি ব্যক্তিগতভাবে জানি, স্ত্রী সন্তানদের পরিবারের নিরাপত্তার কারণে বাংলাদেশে এই মুহূর্তে এক মৎসন্ন, এক অরাজক, এক প্রকৃতির রাজ্য, টমাস হবসের প্রকৃতির রাজ্যের কথা আমি স্মরণ করি। এই প্রকৃতির রাজ্যে তার পরিবারের কি পরিণতি হতে পারে সেই ভয়ে তিনি কথা বলছেন না। তিনি কথা বলছেন না এর অর্থ এই নয় যে তিনি আওয়ামী লীগকে ওন করেন না, আওয়ামী লীগকে ধারণ করেন না, আওয়ামী লীগের ভালো চান না, তিনি রাজনীতিতে ফিরতে চান না। তিনি অবশ্যই রাজনীতিতে ফিরতে চান। সব কথার শেষ কথা আসলে দীর্ঘ হয়ে যাচ্ছে, এক আলাপে অনেক কথা বললে দীর্ঘই হয়ে যায়, আমি আর দীর্ঘ করতে চাই না। আওয়ামী লীগ পুরনো নেতৃত্ব দিয়েই, বেছে বেছে ভালোদের দিয়ে, চরম বিতর্কিতদেরকে দলীয় প্রধানেরই সিদ্ধান্ত নিতে হবে যে এদেরকে আমরা রাখবো না। আর কিছু নৈতিক কারণে এমনি সরে যাবে। এইগুলো বাদ দিয়ে আপনার 80% নেতাদেরকে পাবেন আপনি ভালো, তাদেরকে অবশ্যই রাখুন। তাদেরকে সাথে নিয়ে সাথে 20% নতুন যুক্ত করতে পারেন।
এই যে অনলাইনে আমি বারবার একটা কথা বলি, হাউকাউ বিভিন্ন কথাবার্তা বললো এবং তারা আওয়ামী লীগের নেতা হয়ে গেল, তারা আওয়ামী লীগকে সংগঠিত করবে, তাদের আওয়ামী লীগের সাথে আসলে কোনো আত্মিক সম্পর্কই নেই। এটা যদি করেন বা এটা যদি ভাবেন তাহলে আরেকবার আওয়ামী লীগ মুক্ত হয়ে পড়বে। এই জন্য আমি আওয়ামী লীগের কেউ না, কিচ্ছু না, কিন্তু আওয়ামী লীগের প্রতি আমার দুর্বলতার জায়গাটা হচ্ছে আমার স্বাধীনতা, আমার মুক্তিযুদ্ধ, আমার প্রগতিবাদী একটি দল হিসেবে সেই জায়গা থেকে আমি একটা অরাজনৈতিক মানুষ, সেই জায়গা থেকে আওয়ামী লীগকে সংগঠিত হতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। এবং যারা বলেন যে একদম নতুনদের নিয়ে নতুন ব্লাড সঞ্চার করতে হবে, না, পুরনোদের রেখে পুরনোদের কিছু ভুল থাকলেও সেটা সংশোধন করে নিতে হবে। সংশোধন করে কমপক্ষে 80% পুরনোদেরকে রাখতেই হবে, বারবার বলছি এই কথাগুলো, সাথে 20% যুক্ত করুন এবং আওয়ামী লীগের মধ্য থেকেই যুক্ত করুন। ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন ভাবে আওয়ামী লীগের বিভিন্ন ভাবে কাজ করা মানুষ আছে, তাদেরকে যুক্ত করুন। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসাদের নিয়ে কিন্তু আওয়ামী লীগ আর এক বিপদে পড়বে। কাজেই এইভাবে আওয়ামী লীগকে গোছান, কারণ আওয়ামী লীগ আসবেই। এই নির্বাচনটা যেটি হয়ে যাবে সেটা একটা ঝুলন্ত নির্বাচন, কারণ এখানে 10 to 15% ভোটের উপস্থিতি থাকবে। আমি বারবার এই কথাটা বলছি, যদি এরা বাড়িয়ে না দেখায় তো কাজেই এই পার্লামেন্টটা টিকবে না। খুব স্বল্পতম সময়ে আর একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে এটিও বলছি যে আওয়ামী লীগ যদি এখনো সময় আছে সংগঠিত হয়ে কাজে লাগাতে পারে তাহলে আওয়ামী লীগ ভূমিধ্বস বিজয়ী হবে সামনের নির্বাচনে। কারণ আজকে যে পরিস্থিতি, জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হলেও তিনি এই দেশ সামলাতে পারবেন না, কারণ তার দেশ চালানোর কোনো ধরনের অভিজ্ঞতা নাই। তার রাজনীতির অভিজ্ঞতা আছে দীর্ঘদিন ধরে। আওয়ামী পরিবার থেকে বলা যায় এই জায়গা থেকে বিএনপি পরিবার একটু এগিয়ে, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পুত্র কন্যাকে নিবিড়ভাবে রাজনীতিতে এগিয়ে দেননি। খালেদা জিয়া যেভাবে তারেক রহমানকে অনেক আগে থেকেই এগিয়ে দিয়েছেন। তারেক রহমানের রাজনীতির বয়স প্রায় 3.5 দশক যদি বলি, 91-এর ওই যে নির্বাচনী ক্যাম্পেইন থেকে শুরু করে, তাহলে মনে হয় ভুল হবে না। সেই জায়গায় সজীব ওয়াজেদ জয় কিংবা সাইমা ওয়াজেদ পুতুল পিছিয়ে আছেন, আসলে তারা আছেন আবার নেই। সাইমা ওয়াজেদ পুতুল তো ভিন্ন প্রফেশনে কাজ করেন, সজীব ওয়াজেদ জয় ভিন্ন প্রফেশনে কাজ করেন, কিন্তু অবৈতনিক উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছেন, কিন্তু রাজনীতির সঙ্গে একটু খাপ ছাড়া, রাজনীতি থেকে একটু দূরে এরকম একটা ব্যাপার। সেই জায়গা থেকে সত্যিকার অর্থে তারেক রহমান যতই 3.5 দশক রাজনীতি করুন, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যে ক্রিটিক্যাল সিচুয়েশন তিনি সামলাতে পারবেন না, তিনি দেশ চালাতে পারবেন না। তার সরকার, তিনি যদি সরকার গঠন করেনও, খুব স্বল্পতম সময়ের মধ্যে সেই সরকারের পতন হবে এবং একটা নির্বাচন হবে। এবং সেই নির্বাচনে শেখ হাসিনা বেঁচে আছেন এই জন্যই, শেখ হাসিনাকে আল্লাহ বেঁচে রেখেছেন এই জন্যই, এবং শেখ হাসিনা নিজেও বলেন যে তার অসমাপ্ত কিছু কাজ আছে। বাংলাদেশকে সাইজ করতে হলে তাকে দরকার। দলমত নির্বিশেষে আমি বলবো যে নেতৃত্বের জায়গায় এমন শক্ত, এমন দৃঢ়, এমন চোখে চোখ রেখে কথা বলা, এই যে এখন বহুল আলোচিত কথা বলা, ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা হয়। আরে শেখ হাসিনা তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চোখে চোখ রেখে কথা বলেছেন, এমন নেতৃত্ব তিনি। মার্কিন রাষ্ট্রদূতকে অনেকদিন তিনি অ্যাপয়েন্টমেন্ট দেননি তার ক্ষমতাকালে, এমন ইতিহাসও আছে। কাজেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে অবশ্যই, সঠিক পরিকল্পনা নিয়ে যদি আওয়ামী লীগ আসে ঘুরে দাঁড়াবে এবং ক্ষমতায় আসবে, আমরা এটি হলফ করে বলতে পারি। এখন আওয়ামী লীগ কি করবে সেটা আওয়ামী লীগের ব্যাপার। আমি আওয়ামী লীগ নিয়ে কথা বললাম, আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী হিসেবেই, রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবেই কথা বললাম। অনেক আওয়ামী লীগারদের হয়তো খারাপ লাগতে পারে আমার কথা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিএনপি সমর্থন দিলে বিএনপির লাভ হচ্ছে যে জাতীয় পার্টির এই বড় বড় নেতারা বিভিন্ন আসনে যদি সত্যিকার অর্থে
আওয়ামী লীগের ভোটারদেরকে টেনে আনতে পারেন, তাহলে ভোটে এমন একটা নির্ভরযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। অংশগ্রহণমূলক নির্বাচন না হলে, নির্বাচনটায় পার্টিসিপেশন কম হলে, মানে ভোটার উপস্থিতি যদি 10-15% হয়, তাহলে তো কোনো লেজিটিমেসি, কোনো বৈধতা পাবে না সেই নির্বাচিত সরকার। সেই আশঙ্কা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবে যদি এমন একটা জোট বিএনপি গঠন করে ফেলতে পারে বা সমঝোতায় যেতে পারে, যার ফলে মনে হবে যে এই সমঝোতায় আওয়ামী লীগের সায় আছে। ফ্যাসিবাদের দোসর হিসেবে নিষিদ্ধ করার দাবি থাকবার পরেও এবং নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা এবং অনেক নেতা কর্মী সমর্থক গ্রেফতার হওয়ার আতঙ্কের মধ্যে থাকবার পরেও জাতীয় পার্টির দুটো অংশই, মানে প্রধান অংশ যাদের কাছে লাঙ্গল আছে, জাতীয় পার্টির প্রধান কার্যালয় আছে, এবং এরশাদ সাহেবের ভাই জিএম কাদের যে অংশের নেতৃত্ব দিচ্ছেন, সেই জাতীয় পার্টি যেমন নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে, তেমনি জাতীয় পার্টির হেভিওয়েট নেতাদের দ্বারা গঠিত জাতীয় পার্টির জিএম কাদের অংশ থেকে বেরিয়ে এসে জাতীয় পার্টির মন্ত্রী, বিএনপি আমলের মন্ত্রী, আওয়ামী লীগ আমলের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে জাতীয় পার্টির যে অংশটি গঠিত হয়েছে, এবং যারা আবার জাতীয় পার্টি থেকে বের হয়ে আগে অন্য দল করা আনোয়ার হোসেন মঞ্জু সহ আরো কয়েকজন রাজনৈতিক নেতার ছোট ছোট দলকে মিলিয়ে একটা গণতান্ত্রিক ফ্রন্ট গঠন করেছেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ গঠন করেছেন। তারাও আগামী নির্বাচনে প্রার্থীর মনোনয়ন ঘোষণা করেছেন। আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন এনডিএফ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, 122 আসনে 132 জন প্রার্থী ঘোষণা করেছেন। আর জিএম কাদেরের অংশ, তারা 245টি আসনে মনোনয়ন দিয়েছে। দুই তরফেরই নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু বিদেশি পক্ষগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা এই যে কিছুদিন আগে কমনওয়েলথ মহাসচিব ঘুরে গেলেন অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে, তারা দুই অংশের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছিলেন এবং কমনওয়েলথ মহাসচিবকে যেমন বলেছেন জাতীয় পার্টির দুই অংশের নেতৃবৃন্দই যে এখন নির্বাচনের যে পরিস্থিতি, তাতে সেখানে কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই এবং তাদের উপর থেকে মামলা সরিয়ে না নিলে, তাদের উপর থেকে নানা রকম বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা সহ নানা রকম একটা নিবর্তনমূলক ব্যবস্থা সরিয়ে না নিলে তাদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া মুশকিল। বিশেষ করে এলাকায় যাওয়ার অধিকার চেয়ে এই কদিন আগে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ অংশটি, অর্থাৎ এই জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেছেন এবং তারা বলেছেন সরকার এই যে বলছে যে অস্ত্র দিয়ে প্রার্থীদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এমন নির্বাচনের কথা এরা আগে কখনো শোনেন নাই। জাতীয় পার্টির এই নেতৃবৃন্দ, বর্ষিয়ান নেতারা, যারা একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সেই 80-র দশক 70-এর দশক থেকে, এবং যারা কিনা একাধিক সরকারের আমলে মন্ত্রী থেকেছেন, তারা বলছেন যে তফসিলের পর অবৈধ অস্ত্র উদ্ধার না করে, বিশেষ করে আগস্টে যখন অস্ত্র লুটপাটের এই ভয়াবহ ঘটনা ঘটেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত সরকার নিয়ন্ত্রণ করতে পারে নাই, কারণ সরকার মবক্রেসি দিয়ে সরকার পরিচালনা করতে চাইছে, দেশ পরিচালনা করতে চাইছে। তখন সরকার সকল মনোযোগ একটা দলের নেতাকর্মীদের ধরতে ব্যয় করছে। জাতীয় পার্টির দুই তরফের পক্ষ থেকেই আওয়ামী লীগের পক্ষে নানাভাবে কথা বলার চেষ্টা হচ্ছে, কারণ সংবাদ মাধ্যমগুলো লিখছে যে দুই তরফেরই প্রত্যাশা যে তারা নির্বাচনে গেলে নির্বাচনে তাদেরকে আওয়ামী লীগের ভোটার সমর্থকরা তাদের যেসব এলাকায় শক্ত অবস্থান আছে, এই নেতাদের অনেকেরই নিজস্ব এলাকায় শক্ত অবস্থান আছে, মানে জাতীয় পার্টি এরশাদ অংশ যেটা, জিএম কাদের অংশ যেটা, তার হয়তো উত্তরাঞ্চল, রংপুর ছাড়া আর সর্বত্র একরকমের সাংগঠনিক কার্যক্রম দুর্বল হয়ে গেছে।
কিন্তু এই যে আনিসুল ইসলাম মাহমুদ অংশটা, যেখানে এসে জাতীয় পার্টি থেকে ভেঙে বেরিয়ে যাওয়া অনেক নেতারা এসে যুক্ত হয়েছেন, সেখানে 18 জন আছেন যারা একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং যাদের নিজস্ব কনস্টিটিউয়েন্সি আছে। এখন এই শক্তির উপর ভিত্তি করে একদিকে তারা যেমন বিদেশি পক্ষগুলোকে বলছে যে তাদের যদি নির্বাচনে অংশ নিতে দেওয়া না হয় তাহলে নির্বাচনটি আরো অংশগ্রহণের দিক থেকে প্রশ্নবিদ্ধ হবে, এবং প্রশ্নবিদ্ধ হলে যেই সরকারই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসুক না কেন যে দলই, সেই দল কিছুতেই একটা স্থিতিশীল সরকার গঠন করতে পারবে না। বিএনপির তরফে এখন এই চিন্তাটা বেশ জেঁকে বসেছে যে তাদের যদি বা জয় নিশ্চিত, মানে মতিউর রহমান, মাহফুজ আনাম থেকে শুরু করে অনেকেই যদি বা তাদেরকে বলছেন যে বিভিন্ন জরিপে, মানে প্রথম আলো জরিপ থেকে শুরু করে নানা জরিপ এটা নিশ্চিত যে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি বেরিয়ে আসবে 2026-এর ফেব্রুয়ারির নির্বাচন থেকে এবং সরকার গঠন করে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। কিন্তু প্রত্যেকেই প্রশ্ন করছেন নির্বাচনটা অংশগ্রহণমূলক না হলে তাহলে তো কিছুতেই আসলে যে সরকার ক্ষমতায় আসবে সে সরকার বেশি দিন শান্তিতে ক্ষমতায় থাকতে পারবে না, মানে একটা স্থিতিশীলতা আনতে পারবে না। জাতীয় পার্টির তরফে এখন বিএনপির সঙ্গে যে দর কষাকষির চেষ্টা হচ্ছে, মানে এক রকমের প্রকাশ্যে অপ্রকাশ্যে সেই আলাপটা যে হচ্ছে, তার একটা প্রধান কারণ এটাই যে জাতীয় পার্টি বলছে আওয়ামী লীগের ভোটারদেরকে যদি ভোট কেন্দ্রে আনা না যায়, আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে পারবেন এমন একটা প্রতীক যদি তারা না পান, এমন একটা জোট বা সমঝোতা তারা যদি দেখতে না পান, তাহলে একদিকে যেমন 40, 45, 50% পর্যন্ত ভোটার আসলে নির্বাচনে ভোট না দিয়ে বাইরে থাকবেন, কারণ এমনকি 14 দলীয় জোটের কোনো দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, যথেষ্ট নিরাপদ বোধ করবেন কিনা জাতীয় পার্টির নেতৃবৃন্দ ভোটে অংশ নেওয়ার ক্ষেত্রে, সেটা এখনো আসলে একটা কোনো বড় দলের সমর্থনের উপর নির্ভর করছে, যার সূত্র হিসেবে জিএম কাদের অংশ, মানে শামীম হায়দার পাটোয়ারি জিএম কাদের অংশের জাতীয় পার্টি, মূল জাতীয় পার্টি নভেম্বর মাসেও বলেছিল যে তারা নির্বাচনে যেতে গেলে জামায়াতে ইসলামী বা জাতীয় পার্টির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যেতে চায়। এখন জাতীয় পার্টির দরকার মাঠে যাওয়ার জন্য সমর্থন, এবং এই সমর্থন তাদেরকে যোগাতে পারে বিএনপি। বিএনপি সমর্থন দিলে বিএনপির লাভ হচ্ছে যে জাতীয় পার্টির এই বড় বড় নেতারা বিভিন্ন আসনে যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগের ভোটারদেরকে টেনে আনতে পারেন, তাহলে ভোটে এমন একটা নির্ভরযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। অংশগ্রহণমূলক নির্বাচন না হলে, নির্বাচনটায় পার্টিসিপেশন কম হলে, মানে ভোটার উপস্থিতি যদি 10-15% হয়, তাহলে তো কোনো লেজিটিমেসি, কোনো বৈধতা পাবে না সেই নির্বাচিত সরকার। সেই আশঙ্কা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবে যদি এমন একটা জোট বিএনপি গঠন করে ফেলতে পারে বা সমঝোতায় যেতে পারে, যার ফলে মনে হবে যে এই সমঝোতায় আওয়ামী লীগের সায় আছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কিন্তু পরিষ্কার করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে বলে এসেছেন এবং নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যত বক্তব্য রাখছেন, এমনকি এই মানে তারেক রহমান ফেরবার পরেও যে বক্তব্য রেখেছেন সেখানেও পরিষ্কার করে বলেছেন প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা ভোট দিতে পারবে না। 2008-এও আওয়ামী লীগ 48% ভোট পেয়েছে। এই এত বড় সংখ্যক ভোটারকে বাইরে রেখে, এর সঙ্গে 14 দলীয় জোটের ভোটারদেরকে বাইরে রেখে যে নির্বাচন হবে, সে নির্বাচনে যেই দলই নির্বাচিত হয়ে আসুক তারা ক্ষমতায় বেশি দিন থাকতে পারবে না, কারণ তারা কোনো বৈধতা পাবে না। কিন্তু বিএনপির তরফে এই শেষ চেষ্টা হিসেবে, মানে এই নির্বাচনকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে একটা ভালো কৌশল হতে পারে জাতীয় পার্টিকে একটা সমঝোতায় আনা। সেটা কিন্তু জিএম কাদের অংশ যেমন বোঝাচ্ছে, আনিসুল হক মাহমুদ অংশ সেটা বোঝাচ্ছে। জিএম কাদের কিন্তু এই কথা আর গোপন রাখেন নাই। তিনি রংপুরে তার বাসভবনে বসে বলেই ফেলেছেন যে বিএনপির সঙ্গে জাতীয় পার্টির জোট হওয়ার হয়তো এখন আর সুযোগ নাই, আর জোট হয়ে তো এবার আসলে তেমন কোনো লাভও হচ্ছে না গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে পরিবর্তনের পরে, কারণ জোটভুক্ত হলেও আসলে দলে যোগ না দিলে যার যার প্রতীক নিয়েই তাকে নির্বাচন করতে হচ্ছে। জিএম
কাদের তাদের আসলে কি নিয়ে দর কষাকষি হচ্ছে সেটা কিন্তু সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনা একরকম পরিষ্কার করেছেন। তিনি যদিও বলেছেন বিএনপির সঙ্গে আমাদের কোনো আলোচনা হয় নাই, কিন্তু তিনি এই নির্বাচনের বাকি আর কদিন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, এমন সময়ে তিনি বলছেন যে আসন ভিত্তিক সমঝোতা হতে পারে বিএনপির সঙ্গে, যেখানে জাতীয় পার্টির প্রার্থী দুর্বল সেখানে বিএনপির প্রার্থীকে সমর্থন দেওয়া যেতে পারে, আবার যেখানে জাতীয় পার্টির ভালো প্রার্থী রয়েছে সেখানে বিএনপি সমর্থন দিলে যদি প্রার্থীরা জয়ী হন তাহলে এমন সমঝোতার আলোচনা হতে পারে যদি তারা চান। কারণ বিএনপি দেখছে, মানে জামায়াতে ইসলামী তো এক অভূতপূর্ব জোট করে ফেলেছে, কয়েক দফায় এই নিয়ে কথা বলেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, মানে হেফাজতে ইসলামের এক অংশ, জাতীয় নাগরিক পার্টি, তরুণদের দল মিলিয়ে জামায়াতে ইসলামী এমন একটা সমঝোতা করেছে যে একটা বড়, মানে তারা যেটা বলছে যে ইসলামী সকল দলের ভোট এক বাক্সে পড়ার ব্যবস্থা করেছে, মানে একটা ঐক্য গড়ে তুলেছে। অন্যদিকে মাঠ থেকে বিএনপির নেতৃবৃন্দ টের পাচ্ছেন, যে কারণে তারেক রহমান ভার্চুয়াল সভাগুলোতে নিয়মিত বলছিলেন নেতাকর্মীদের যে এবারের নির্বাচন কিন্তু সহজ হবে না। এমনকি লন্ডনে তার সর্বশেষ সভাতেও তিনি কথা বলে এসেছেন যে নির্বাচন এবার সহজ হবে না। কাজেই তাদেরকে এই হিসাব নিকাশগুলো করতে হচ্ছে। বিএনপি বুঝতে পারছে যে আওয়ামী লীগের ভোট টানতে পারলেই কেবল একদিকে যেমন নির্বাচনে ভোটের সংখ্যায় বিজয় সুনিশ্চিত করবার ব্যবস্থা হয়, তেমনি নির্বাচনের পর সরকার স্থিতিশীলতা পেতেও সেই ভোট কাজে আসে। জিএম কাদের অংশে, মানে জিএম কাদেরের পরিকল্পনাটা কি সেটা খুব পরিষ্কার করে জিএম কাদের কিন্তু বলেছেন সংবাদ মাধ্যমের সামনে। তিনি বলছেন দেশে আওয়ামী লীগের ওপর এখন সবচেয়ে বেশি নির্যাতন করা হচ্ছে, জাতীয় পার্টি সবসময় নির্যাতিতদের পক্ষে থাকে, নির্যাতিতদের পক্ষে কথা বলার কারণেই তারা জাতীয় পার্টিকে সমর্থন করতে পারে। আওয়ামী লীগের সদস্যরাও মানুষ এবং তারা দেশের ভোটার, তারা দলের সদস্য হতে পারে কিন্তু তারা দেশের নাগরিক। জামায়াত ও বিএনপি উভয়ই প্রকাশ্যে তাদের ভোট নেওয়ার কথা বলছে, অথচ জাতীয় পার্টি এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। কিন্তু ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের বড় একটি ভোট ব্যাংক লাঙ্গলের পক্ষে যেতে পারে। তাদের ভোট পাওয়া কি জাতীয় পার্টির অপরাধ হবে? তারা তো দেশের নাগরিক, তাদের দেশ থেকে বিতাড়িত করা হয়নি। আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি যেমন বিএনপির সঙ্গে দর কষাকষিতে জাতীয় পার্টি ব্যবহার করছে, যে আমরা বরাবর আওয়ামী লীগের নির্যাতনের বিপক্ষে যেহেতু বলেছি, আওয়ামী লীগের ভোটাররা আমাদের ভোট দেবেন, কাজে আমাদের সঙ্গে সমঝোতায় আসুন, তেমনি আনিসুল ইসলাম মাহমুদ পক্ষ এবং জিএম কাদের পক্ষ দুতরফেই এই যুক্তিটাও দেওয়া হচ্ছে যে দেশের মানুষ এখন সত্যিকার অর্থেই একটা মধ্যপন্থার সমঝোতার দিকে যেতে চায় এবং তারা চায় পরীক্ষিত ব্যক্তিদের একটা সরকার, যে সরকার গত 15-16 মাস ধরে বাংলাদেশের মানুষ যে ভয়াবহ অস্থিরতার অস্থিতিশীলতা দেখছে তার বাইরে একটা ভরসা করার মতো, নির্ভর করবার মতো একটা সরকার গঠন করতে পারে এমন একটা সমঝোতা বা জোটের সম্ভাবনা বাংলাদেশের ভোটাররা এখন দেখতে চায়। মানে জাতীয় পার্টির অভিজ্ঞ বর্ষিয়ান নেতারা, কয়েক দফার মন্ত্রী থাকা এই শীর্ষস্থানীয় নেতারা তাদের সেই অভিজ্ঞতার বিষয়টিও বিএনপির সঙ্গে আলাপ করছেন এবং বলছেন আওয়ামী লীগ বিরোধিতার চাইতে একটা স্থিতিশীলতার রাজনীতি উপহার দেওয়ার প্রতিশ্রুতি হয়তো তাদেরকে এখন নির্বাচনে একটা ভালো ফল এনে দিতে পারে এবং সেটাই হতে পারে জাতীয় পার্টির সঙ্গে বিএনপির সমঝোতার ভিত্তি।